এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান পড়ছে বলে তারা আজকে 24-এর চেতনার প্রতিবাদ করে। কিন্তু এই দেশের আপামর জনসাধারণ যারা 1947 সালে ভারতের সাথে যাইতে চায় নাই, 1971 সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই, এবং 2024 সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই, এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো কনফ্লিক্ট নাই। আমরা একটি সুস্থ, সুন্দর, গণতান্ত্রিক, মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই। এবং আজকের তরুণ প্রজন্ম তার নিজের বুকের রক্ত দিয়ে, সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি তৈরি করেছে, আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে। রাজনীতিতে কোনো ফ্রি ব্রেড অ্যান্ড বাটার নাই। আপনি যদি নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান, আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন, আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন, তাইলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না। আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্টভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে। তরুণ প্রজন্মের দায়িত্ব হলো সৎ, দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া। মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত। আপনি কলা গাছ দাঁড় করায় দিবেন আর আমি ভোট দিব, আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইত্রামি চলবে। আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক, তাহলে আমার দায়িত্ব হচ্ছে ভালো লোককে, সৎ লোককে, যোগ্য লোককে দেখে ভোট দেওয়া, সে যেই দলের হোক। সে যদি বাংলাদেশপন্থী হয়, সে যদি ভারতপন্থী হয়, তাহলে হাসনাতের ভাষায় হলো মাইনরিটি। কিন্তু সে যদি বাংলাদেশপন্থী হয়, তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। বাঙালি মুসলমানের এখানে যে ইতিহাস, সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে। ব্রিটিশদের সময়ে এখানে আমরা হিন্দু জমিদারদের হাতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছেন। কিন্তু তার মানে এই না যে 1971 সালে যখন আমাদের রাষ্ট্র হইল, এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকের সেই হিন্দুরা সেই 1757-1857 সালের হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ না। আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে, তাহলে সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার ফেলো সিটিজেন। আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো, সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে। ধর্মের ভিত্তিতে, জাতীয়তার ভিত্তিতে, এথনিসিটির ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না। আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে, কিন্তু আমরা সাম্প্রদায়িক না। আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে। আমরা এই দেশকে এমন ভাবে তৈরি করতে চাই যেখানে মানুষের ধর্মীয় মূল্যবোধ থাকবে, মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে, কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। আমাদের সেকুলারিজমের প্রয়োজন নাই। যেই সেকুলারিজম ইসলামোফোবিয়া তৈরি করে, সেই সেকুলারিজম আমরা বাংলাদেশে চাই না। আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, মাদ্রাসা থেকে পড়ে আসেন, আলিম করে আসেন, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হন। আমার পূর্বপুরুষ তো এই কারণে মুক্তিযুদ্ধ করে নাই যে আবার দাড়ি থাকলে, টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু কুলাঙ্গার শিক্ষক আছে, মাঝে মধ্যে তাদেরকে বলতে দেখবেন, বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হইলে তো ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা থেকে আসলে তারা বলে যে ছাত্রকে নেওয়া হবে না। কি হয়েছে? সে মাদ্রাসায় পড়ে আসে নাই, হয় ইংরেজি ভালো পড়ে না, ইত্যাদি। আরে ভাই, তুমি তো ভর্তি পরীক্ষা নিতেছো। সে যদি ইনকম্পিটেন্ট হয়, তাহলে তো তোমার ভর্তি পরীক্ষাই ফেল করবে। সে যদি ভর্তি পরীক্ষায় পাশ করেই আসে, তাহলে তার যোগ্যতা নিয়ে তো তোমার প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাঙালি মুসলমান কৃষকের সন্তানরা ডিসক্রিমিনেশনের শিকার হবে না।
আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সাবজেক্ট ইভেন কওমি মাদ্রাসার সিলেবাসের সাথে মিলে তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। আপনি তার সিলেবাস দেখেন, একটা এক্সপার্ট কমিটি সেটাকে এভালুয়েট করুক, এবং তারা যদি মনে করে তার যথেষ্ট প্রি রিকোয়ারমেন্ট আছে তাহলে সেখানে সে ভর্তি হবে। বহু বিশ্ববিদ্যালয় আছে, আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সে সাজেস্ট করবে আপনার 2টা কোর্স বেশি নিতে হবে, আপনার 4টা কোর্স বেশি নিতে হবে। আপনি বিদেশের বিশ্ববিদ্যালয়ে যান, আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না। এরা এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন। কাজে এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম, আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি। কিন্তু আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকবে। তার নাগরিক অধিকারের মধ্যে কোনো কাটছাট হবে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ